প্রথমবার ব্রিটেনের মন্ত্রিসভায় বাংলাদেশি বংশোদ্ভূত দুই নারী নগর মন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। স্থানীয় সরকারের দায়িত্ব পেলেন রুশনা আরা। উচ্ছ্বসিত প্রবাসীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলছে মাধ্যমিকের ষান্মাসিক পরীক্ষার উত্তর সহ প্রশ্ন। উদ্বিগ্ন অভিভাবক। নতুন কারিকুলামে মূল্যায়নে প্রভাব ফেলবে না দাবি এনসিটিবির। এবং এবার রাজনীতির গ্যাড়া কলে টিসিবির ডিলাররা। হালনাগাদে লাগবে স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটার। কর্মী না হলে ছাড়পত্র না দেওয়ার অভিযোগ। সকালের সময় সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন রিপোর্টার তাজিন খন্দকার। আর্জেন্টিনার দারুণ জয় আর ভক্তদের উচ্ছ্বাসের সব শেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিলেমিশে একাকার যদি বলি তাহলে কিন্তু কোনো ভুল হবে না। আর্জেন্টিনা আবারও ফাইনালে, কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক ফাইনাল এবং আরও একটা কোপা আমেরিকা জয়ের প্রত্যাশা দর্শকদের। এখানে টিএসসিতে যদি আমি একটু চিত্রটা বলতে যাই যে দর্শকদের উন্মাদনা কিন্তু একেবারে চোখে পড়ার মতো। এখানে একেবারে কাকডাকা ভরে কিন্তু দর্শকরা উপস্থিত হয়েছেন। সেখান থেকে একেবারে প্রিয় দলের খেলা নিয়ে যে উন্মাদনা ছিল, এই উন্মাদনা কিন্তু আমরা দর্শকদের মধ্যে দেখেছি এবং এখানে যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু একদম শেষ মুহূর্ত পর্যন্ত উপস্থিত ছিলেন। তাদের মধ্যে এই যে লিওনেল মেসির বেশ কয়েকটা মিস তাদের খুব একটা হতাশা ভর করলেও এরপরে কিন্তু লিওনেল মেসি সেই হতাশা আসলে দূর করে দিয়েছেন। যদি একটু দর্শকদের সঙ্গে কথা বলতে চাই যে আজকের ম্যাচটা নিয়ে দর্শকদের আসলে উন্মাদনাটা কেমন ছিল, যদি একটু দর্শকদের রিয়াকশনটা জানতে চাই। কেমন দেখলেন আজকের ম্যাচ? তো আজকের ম্যাচটা তো আমরা ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হবো। সামনে যেহেতু আমাদের সামনে কিন্তু উরুগুয়ে আর কলম্বিয়া, তো আমরা চাইবো যে কোনো দল হোক, আমরা ভয় পাই না। আমরা ব্রাজিল টিম না যে আমরা যে কোনো দলকে ভয় পাইবো। আমরা হচ্ছে শক্তিশালী টিম, কোপা আমেরিকা ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হবো। তো আমাদের দেখেন ব্রাজিলরা কিন্তু যখন খেলা হয়েছে তখন ব্রাজিলও সামর্থ্য ওই সাইডে ছিল। স্যার যখন আমাদের গোলকিপার কাছে গেছে তখন বুয়া চিল্লাইছে। এখন দেখেন ওরা সবাই চলে গেছে। রুকো যারা সাবের করো। জি বলেন, কেমন লাগলো আজকের ম্যাচ? আজকে শুধু এতটুকু বলতে চাই, যারা আজকে দেখবেন যখন কানাডা বল নিয়ে দৌড় দিছে, কিছু সংখ্যক লোক ছিল এখানে বলছে কামান আব্বা, কামান আব্বা, কামান আব্বা, কামান আব্বা। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যারা এভাবে বলছে কামান আব্বা, আমি আমাদের আর্জেন্টাইন তোমাদের সবার উদ্দেশ্যে বলতে চাই কোনো সহানুভূতি হবে না। মেনশন দিয়ে রোস্ট করবা। যারা 2014-তে মেসির মতো একটা গ্রেটেস্ট প্লেয়ার হারার পর আমাদেরকে রোস্ট করছে। তারপর 2016 সালে আমরা যখন কোপা আমেরিকা ফাইনাল হারি তখন আমাদেরকে রোস্ট করছে। 2019 সালে ব্রাজিলের বিপক্ষে যখন আমরা সেমিফাইনাল হারি তখনও রোস্ট করছে। 2022 সালে আমি নিজে কান্না করছি যখন 2022 সালে আমরা কাতারের বিপক্ষে, কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হারি, তখন আমাদেরকে অনেক রোস্ট করছে। সো আমি এতটুকু বলতে চাই, যারা বলো মেসি মাঠে থাকে কিন্তু ভালো খেলে না, তাদের উদ্দেশ্যে বলি মেসি যদি মাঠে থেকে এভাবে দাঁড়িয়ে থাকে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই মেসি যদি মাঠে থেকে দর্শক দেখতেই পাচ্ছেন যে আসলে দর্শকদের যে উন্মাদনা, এই উন্মাদনা আসলে কোনো কিছু দিয়ে থামিয়ে রাখার মতো না, দমিয়ে রাখার মতো না। দর্শকদের এই উন্মাদনা থাকবে, আর্জেন্টিনাও তাদের প্রত্যাশা একের পর এক পূরণ করতে থাকবে। এটাই তো আসলে প্রিয় দলের প্রতি দর্শকদের উন্মাদনা থাকবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে আর্জেন্টিনার জয় উল্লাসের এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। অন্য প্রসঙ্গ, প্রথমবার ব্রিটেনের মন্ত্রিসভায় জায়গা পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই নারী। ব্রিটেনের নগরমন্ত্রী হলেন বঙ্গবন্ধু নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। একই সঙ্গে তিনি ব্রিটিশ ট্রেজারি বিভাগের ইকোনমিক সচিবের দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে যুক্তরাজ্যের গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রী হচ্ছেন রুশনা আরা আলী। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। জয়ের পর জোর গুঞ্জন ছিল মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন টিউলিপ। সেই খবর সত্যি করে ব্রিটেনের নগর মন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক। একই সঙ্গে ব্রিটিশ ট্রেজারি বিভাগের গুরুত্বপূর্ণ পদ ইকোনমিক সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন তিনি। টিউলিপের মন্ত্রী ও সেক্রেটারি হওয়ার খবর ফলাও করে প্রচার করেছে ব্রিটেনের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো। এই খবর
পড়ে উচ্ছ্বসিত বাংলাদেশি কমিউনিটি। আমরা আশা করব টিউলিপ সিদ্দিকীর মাধ্যমে আমাদের প্রবাসীদের উন্নয়ন ও বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। সে বাংলাদেশের জন্য কথা বলবে এবং বাংলাদেশি কমিউনিটির জন্য যারা ব্রিটেনে থেকে তাদের পক্ষে কথা বলবে। এটা খুবই খুশির খবর এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ কমিউনিটি এটাকে খুব হিউজ ভাবে সেলিব্রেট করবে। 2015 সালে এমপি হওয়ার আগে টিউলিপ রিজেন্ট পার্কের কাউন্সিলর এবং 2010 সাল থেকে 4 বছর ক্যামডেন কাউন্সিলের কালচার অ্যান্ড কমিউনিটি সদস্য ছিলেন। এমপি নির্বাচিত হওয়ার পর টিউলিপ লেবার পার্টির নেতা জেরেমি করবিনের ছায়া মন্ত্রিসভায় নিযুক্ত হন। পরে তিনি পার্লামেন্টে ব্রেক্সিট বিলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে লেবার পার্টির ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। 2019 সালে অনুষ্ঠিত যুক্তরাজ্যের নির্বাচনে লন্ডনের হামস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে বিজয়ী হন টিউলিপ। এদিকে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক নক্ষত্র রোশনারা আলীও জায়গা করে নিয়েছেন ব্রিটেনের মন্ত্রিসভায়। তিনি গৃহায়ন, কমিউনিটি এবং স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করবেন। মাত্র 16 বছর বয়সে লেবার পার্টির সদস্য হয়ে ব্রিটিশ রাজনীতিতে নাম লেখান টিউলিপ সিদ্দিক। হয়েছিলেন কাউন্সিলর, এমপি, ছায়ামন্ত্রী আর এবার হলেন সরকারের নগরমন্ত্রী। ব্রিটেনের নতুন প্রজন্মের মাঝে তুমুল সম্ভাবনাময় যে কয়জন রাজনীতিবিদের নাম বারবার উঠে আসে তাদের মধ্যে টিউলিপ সিদ্দিক অন্যতম। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। পরীক্ষার আগের রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলছে মাধ্যমিকের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের উত্তর সহ প্রশ্ন। বই নিয়ে পরীক্ষা বা মূল্যায়নের হলে যাচ্ছেন শিক্ষার্থীরা। সন্তানরা মোবাইল দেখে উত্তর দেওয়ার সুযোগ পাওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। পরীক্ষার আগেই প্রশ্ন পেয়ে গেলে শিক্ষার্থীরা শিক্ষায় আগ্রহ হারাবে বলে মত বিশেষজ্ঞদের। তবে নতুন কারিকুলামে কোনো শিক্ষার্থী পরীক্ষার আগে প্রশ্ন পেয়ে গেলেও তা মূল্যায়নে প্রভাব ফেলবে না বলে দাবি এনসিটিবির। শাকির আহমেদের রিপোর্ট। গত বছর শুধু ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন কারিকুলাম চালু হলেও চলতি বছর থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠদান চলছে এই কারিকুলামে। মূল্যায়ন পদ্ধতি নিয়ে নানা আলোচনা সমালোচনার পর 65% লিখিত এবং 35% ব্যবহারিক ধরে ঠিক করা হয়েছে মূল্যায়ন পদ্ধতি। সম্প্রতি সারা দেশে শুরু হয়েছে সামষ্টিক মূল্যায়ন। তবে পরীক্ষার প্রথম দিন থেকেই প্রশ্ন ফাঁসের অভিযোগ করে আসছেন অভিভাবকরা। তারা বলছেন আগের রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলছে উত্তরসহ প্রশ্নপত্র। যেহেতু আমি আগের দিন রাতে কোশ্চেন পাচ্ছি, অ্যান্সার পাচ্ছি, তাহলে পরীক্ষাটা কি? প্রশ্ন তো আমি পাবোই, সে আসে বসে থাকে। যেন আমার মেয়ে গতকালকে রাত 12টা পর্যন্ত বসে থাকবে, সে প্রশ্ন দেবে। আগের দিন সে প্রশ্ন পায়নি, স্কুলে যে শুনছে যে প্রশ্নটা আউট হয়েছে, তুমি তো আমার দেওয়া নাই মোবাইল। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে নতুন কারিকুলামে পরীক্ষা বা মূল্যায়ন দক্ষতা ভিত্তিক। ফলে কোনো শিক্ষার্থী পরীক্ষার আগে প্রশ্ন পেয়ে গেলেও তা মূল্যায়ন প্রক্রিয়ায় প্রভাব ফেলবে না। আমার প্রশ্ন আউট হওয়া বা সিক্রেট থাকার বিষয় না, প্রশ্নটা একটা ওপেন জিনিস। এটা একেবারেই অ্যাক্টিভিটি বেসড বলে আসলে কি করতে হবে সেটাই শুধু প্রশ্ন, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। সে যদি সেটা শিখে আসে তাতেও কোনো সমস্যা নেই, কারণ শিখে আসবারও বিষয় না। পরীক্ষার আগেই প্রশ্ন পেয়ে গেলে শিক্ষার্থীরা মূল্যায়নের পাশাপাশি শিক্ষায় আগ্রহ হারাবে বলে মনে করেন শিক্ষা বিশ্লেষকরা। ফলে শিক্ষার্থীদের দক্ষতা মূল্যায়ন করা কঠিন হবে বলে মত তাদের। প্রশ্ন ফাঁস হলেও সমস্যা নেই, আমি মনে করি এটা অত্যন্ত আপত্তিজনক অবস্থা। আপনি কোন নৈতিকতার দিকে শিক্ষার্থীদেরকে নিচ্ছেন, গার্ডিয়ানদেরকে নিচ্ছেন? তো তার মানে কি কেউ প্রশ্ন পাবে, কেউ প্রশ্ন পাবে না? অর্থাৎ কেউ পেলে কোনো সমস্যা নাই, তো তাহলে কি করবে? তবে লেখাপড়া বাদ দিয়ে সবাই কি করবে? প্রশ্নের পিছনে ধাবিত হবে। আর যেসব শিক্ষক নৈপুণ্য অ্যাপ থেকে প্রশ্ন ডাউনলোড করে আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কারিকুলাম বোর্ড। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ভুল তথ্য দেয়া হচ্ছে। মার্কিন রাষ্ট্রদূতকে এমন চিঠি দিয়েছে বাংলাদেশি আমেরিকানদের একটি সংগঠন। বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলে মুখপাত্র ম্যাথিউ মিলারের গতানুগতিক উত্তর, ইউনূসের বিচার প্রক্রিয়ার উপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। এদিকে ভারত বাংলাদেশের সঙ্গে রাশিয়া চীনের সম্পর্ক নয় ওয়াশিংটনের অস্বস্তির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলেও বিষয়টিকে স্বাভাবিক বলে মন্তব্য করেছেন মিলার। ওয়াশিংটন ডিসি থেকে দস্তগীর জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মস্কো সফরে তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইজিংয়ে। একই সময়ে প্রতিবেশী দুই বন্ধু রাষ্ট্রের দুই পরাশক্তি দেশ ভ্রমণকে বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ হিসেবে দেখছেন অনেকে। এ নিয়ে মার্কিন মূল্যকে অস্বস্তির খবরও প্রকাশ করেছে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়েও উঠে আসে মোদির রাশিয়া ও শেখ হাসিনার চীন সফর প্রসঙ্গ। সময় সংবাদের প্রতিনিধি বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাইলে মুখপাত্র ম্যাথিউ মিলার একে স্বাভাবিক ঘটনা বলে উল্লেখ করেন। I've already spoken to the Modi visit. I don't have anything to add to what I said. And with respect to the visit to China, look, we understand that countries engage with China. We engage with China. The Secretary has made 2 trips to China himself, so I don't have any further. ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্কো সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এটি দুই দেশের আর্থ-সামাজিক সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্কের স্বার্থে অতি স্বাভাবিক একটি ঘটনা। যুক্তরাষ্ট্র এবং চায়নার মাঝে এই ধরনের রাষ্ট্রীয় সফর প্রায়শই ঘটে থাকে। এদিনের ব্রিফিংয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রসঙ্গও উঠে আসে। সম্প্রতি বাংলাদেশি আমেরিকানদের নিয়ে গঠিত দি কমিটি ফর এ ডেমোক্রেটিক বাংলাদেশের পক্ষ থেকে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতকে একটি চিঠি দেওয়া হয়, যেখানে বলা হয় ডক্টর ইউনুস সম্পর্কে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ভুল তথ্য দেয়া হচ্ছে। আদালত তার বিরুদ্ধে কর না দেওয়ার প্রমাণ পেলেও ডক্টর ইউনুস নিজের দুর্দশার জন্য সরকারকে দোষারোপ করছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়। তথ্য যাচাই না করে বিভিন্ন সময় শান্তিতে নোবেল জয়ীর পক্ষে কথা বলায় মার্কিন সরকারের সমালোচনাও করে সিডিবি। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রকে প্রশ্ন করা হলে সরাসরি জবাব না দিয়ে গতানুগতিকভাবে বলেন, মার্কিন সরকার ডক্টর ইউনুসের আইনি প্রক্রিয়ার উপর নজর রাখছে। Dr. Yunus, we continue to monitor closely developments in the case against him. We have expressed for some time our concern that these cases may represent a misuse of Bangladesh's labor laws to harass and intimidate Dr. Yunus. As a key economic partner to Bangladesh, we also worry the perceived misuse of labor and anti-corruption laws could raise questions about rule of law and dissuade future foreign direct investment. যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার ডক্টর ইউনুস সংক্রান্ত প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেও তিনি বলেন, বাংলাদেশে ডক্টর ইউনুসের আইনি জটিলতা সংক্রান্ত বিষয়ের উপর যুক্তরাষ্ট্র নজর রাখছে। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, স্টেট ডিপার্টমেন্ট, ওয়াশিংটন ডিসি। বাংলাদেশে পণ্য রফতানিতে বিশাল সুবিধা দেওয়ার পরও চীনের সঙ্গে কমছে না বাণিজ্য ঘাটতি। কারণ চীনারা জানেই না বাংলাদেশ কী ধরনের পণ্য রফতানি করে, এমনটাই দাবি অর্থনীতিবিদদের। দেশটিতে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে বাণিজ্যিক চুক্তির উপর জোর দেওয়ার পরামর্শ তাদের। এদিকে বাংলাদেশ চায়না চেম্বার জোর দিচ্ছে পণ্যের গুণগত মান উন্নয়নে। ইয়ানুর সিফাতের রিপোর্ট। এককভাবে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, বিশ্ব অর্থনীতির দ্বিতীয় বৃহত্তম দেশ চীন। মোট আমদানি পণ্যের 1/4 আসে চীন থেকে। বিপরীতে প্রায় তলানিতে দেশটিতে বাংলাদেশি পণ্যের রফতানি, যদিও দেশটিতে 98% পণ্য রফতানিতে মিলছে শুল্কমুক্ত সুবিধা। 2020 সালের জুলাই থেকে চীন বাংলাদেশকে 8547টি পণ্য শুল্কমুক্ত সুবিধায় রফতানির সুযোগ দিয়ে আসছে। 2023 সালের শুরুর দিকে এই তালিকায় যুক্ত হয় আরও 383টি পণ্য। পরে আগস্টে নতুন করে আরও 1% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়া হয়। তবুও চীনের সঙ্গে কাটছে না বিপুল আকারের বাণিজ্য ঘাটতি। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য, 2019-20 অর্থ বছরে চীনে $60 কোটি পণ্য রফতানি করেছিল বাংলাদেশ, যা 2022-23 অর্থ বছরে দাঁড়ায় প্রায় $68 কোটি। অর্থাৎ অধিকাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার পরও দেশটিতে এ সময়ে রফতানি বেড়েছে মাত্র $8 কোটি। এদিকে বাণিজ্য মন্ত্রণালয় বলছে, বাংলাদেশের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক বাণিজ্যের আকার প্রায় $24 বিলিয়ন। এর প্রায় পুরোটাই বাংলাদেশে রফতানি করে চীন। কারণ চীনে বাংলাদেশি পণ্য রফতানি আয় এখনো পৌঁছতে পারেনি $1 বিলিয়ন ধারে কাছে। কেন কাটছে না এমন দুর্দশা? এমন প্রশ্নে বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স বলছে, পণ্যের গুণগত মান উন্নয়নের মাধ্যমে চীনা বিনিয়োগ আকৃষ্ট করতে হবে। বাংলাদেশের যে এক্সপোর্ট বাস্কেট আছে এবং চীনের যে এক্সপোর্ট বাস্কেট আছে, সেটার মধ্যে খুব বেশি সামঞ্জস্য নাই। চীনে যেই ধরনের পণ্যগুলো প্রয়োজন, যেই মানগুলো তারা মেনটেইন করে, সেগুলোর সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশে যাতে চীনা বিনিয়োগকারীরা
ওই ধরনের প্রোডাক্টে বেশি বেশি ইনভেস্ট করেন। চীনে বাজার সম্প্রসারণে সরকারকে দর কষাকষির পাশাপাশি বাণিজ্যিক চুক্তির দিকে নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। চাইনিজ যারা বায়ার তারা বাংলাদেশ সম্পর্কে খুব ভালো জানেন না যে বাংলাদেশে কি ধরনের প্রোডাক্ট আছে। 98% যে পণ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিচ্ছে চীন, তো সেটা ব্যবহার করার জন্য আমি মনে করি যে বাংলাদেশের যারা এন্টারপ্রেনার, বাংলাদেশের যারা এক্সপোর্টার, তাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে এবং দর কষাকষি তখনই হবে যখন আমরা একটা বাণিজ্য আলোচনা টেবিলে বসবো। চীনে প্রধানত তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, মাছ ও চামড়া রপ্তানি করে থাকে বাংলাদেশ। বিপরীতে চীন থেকে আমদানি করা হয় মূলধনী যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল সহ নিত্য দরকারি নানা পণ্য। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এবার রাজনীতির গ্যাড়া কলে পড়েছেন টিসিবির ডিলাররা। ডিলারশিপ হারানোর আতঙ্কে আছেন দেশের 8,000 ডিলার। বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, টিসিবির ডিলার হালনাগাদে লাগবে স্থানীয় সংসদ সদস্যদের ডিও লেটার। অভিযোগ উঠেছে রাজনৈতিক কর্মী না হলে মিলছে না ছাড়পত্র। টিসিবি বলছে আগামী 13 জুলাইয়ের মধ্যে যারা ডিও লেটার জমা দেবেন তাদেরই তালিকা পাঠানো হবে সংস্থাটির প্রধান কার্যালয়ে। সাইফুল ইসলামের রিপোর্ট। 2 সন্তানের জননী শিরিন আক্তার, স্বামী পরিত্যক্তা এই নারী সংসারের হাল ধরতে 1 বছর আগে হয়েছেন টিসিবির ডিলার। তাকে ডিলারশিপ টিকিয়ে রাখতে জমা দিতে হবে স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটার, কিন্তু তা আনতে গিয়ে বারবার তাকে ফিরতে হচ্ছে খালি হাতে। হঠাৎ করে আমাদেরকে বলতেছে এই কথা, এতদিন লস দিছি, এখন যদি সামনে এগিয়ে যাওয়ার আগেই আমাদেরকে ব্রেক বানায় ফেলা, তাহলে আমরা কোন অবস্থায় থাকবো? আমরা তো রাস্তায় নামবো ডাইরেক্ট। গত 3 জুলাই টিসিবির এক চিঠিতে ডিলারদের তথ্য হালনাগাদ করতে এবার স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটার অবশ্যই সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান। আর ডিলারদের দাবি, স্থানীয় সংসদ সদস্যের অফিসে যোগাযোগ করলে তাদের বঞ্চিত করে নতুন করে দলীয় লোকজনকে নিয়োগ দেওয়ার কথা জানানো হচ্ছে। ওয়াকিল সাহেব বলছে আমাদের যারা নাকি কর্মী আছে ওনারাই পাবে, আর যারা আমাদের কর্মী না, পুরান ডিলার, তারা পাবে না। কর্মীরা সবকিছু করবে। যদি এরকম কিছু হয় তাহলে তো কর্মীরাই চাইবে যে আগে আমাদেরটাই ঢুকুক, আমরাই নেই। এমপি মহোদয়ের কাছে 2-3 বার গিয়েছে, কিন্তু আমাদেরকে ডিও লেটারের ব্যাপারে কোনো আশ্বাস দেয়নি। লাইসেন্স নবায়ন করতে ডিও লেটার বাধ্যতামূলক করায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমকে দুর্নীতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ ডিলার অ্যাসোসিয়েশনের। 1 কোটি মানুষকে সেবা দেওয়া কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জিং ওয়ার্ক। সে কাজটা কিন্তু এই ডিলাররা করেছে। আমরা চাই তাদেরকে যেন কর্মহীন না করা হয়। টিসিবির মুখপাত্র বলছেন 13 জুলাইয়ের মধ্যেই প্রধান কার্যালয়ে পাঠাতে হবে ডিও লেটার সহ ডিলারদের হালনাগাদ তথ্য। বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় সব ডিলারদেরকে যাতে স্থায়ী দোকান থেকে বিক্রি করে সেই বিক্রির ব্যবস্থা করার জন্য একটা স্থানীয় সংসদ সদস্যের একটা ডিও, তার পক্ষে একটা সুপারিশ সহ ডিও চেয়েছেন। অনেকে দিতে পারে না, বিভিন্ন ধরনের সমস্যার কথা বলছেন। তো এই সমস্যাগুলো সহ আমরা পরবর্তীতে দেখব যে সময় শেষ হওয়ার পরে কী ধরনের আছে, সেটা আমরা প্রধান কার্যালয়কে জানালে প্রধান কার্যালয় বিষয়ে একটা সুরাহা বা পরবর্তী করণীয়কে সে সম্পর্কে আমাদেরকে জানাবে। টিসিবির তথ্য, দেশে বর্তমানে ডিলারের সংখ্যা 8,000। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এদিকে যমুনায় পানি কমতে থাকায় সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে এখনও দুর্ভোগ কমেনি বানভাসীদের। এদিকে গাইবান্ধায় বিপদসীমার উপর দিয়ে বইছে ঘাঘট নদীর পানি। বিস্তারিত জানাতে সিরাজগঞ্জের খোকসাবাড়ি বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু এবং গাইবান্ধার ফুলছড়ি থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি শুরুতে যাচ্ছি রিঙ্কুর কাছে। গত কয়েকদিন ধরে যমুনা নদীর পানি কমছে এবং এই যমুনা নদীর পানি কমার সাথে সাথে কিন্তু সিরাজগঞ্জ জেলার সার্বিক বন্যা পরিস্থিতি সেটির কিন্তু উন্নতি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা এখন আছি সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি হাটখোলায় এবং এই যে সড়কটি রয়েছে অর্থাৎ পাকা সড়কের উপরে কোমর সমান পানি ছিল, কিন্তু এখন কিন্তু হাঁটু সমান পানি আমরা দেখতে পাচ্ছি এবং দোকানপাট অর্থাৎ ব্যবসায়ীদের যে ব্যবসা প্রতিষ্ঠানে যে সকল ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠেছিল সেগুলো ব্যবসা প্রতিষ্ঠানে ধীরে ধীরে কিছু পানি নামছে। এতে এই যে হাটখোলা বাজারটি রয়েছে সেখানে কিন্তু অনেকটাই আমরা দেখতে পাচ্ছি বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। তবে এখনো পানি বিপদসীমার 49 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কারণে নদী তীরবর্তী যে 5টি উপজেলার নিম্নাঞ্চল এবং চরাঞ্চল সেগুলো যে যারা বানবাসী রয়েছে তাদের কিন্তু আসলে দুর্ভোগ এখনো কমেনি। তারা ঘরবাড়ি ছেড়ে চরাঞ্চলের মানুষগুলো উঁচু স্থান এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিয়ে আছে। সেই সকল এলাকায় কিন্তু আমরা দেখেছি যে খাবার পানি এবং শুকনো খাবারের সংকট রয়েছে বলে বানবাসীরা আমাদের
আমাদেরকে জানিয়েছে। তো যদি বলি যে সিরাজগঞ্জের উঁচু অর্থাৎ সদর বা কাজীপুর, বেলকুচি, শাহজাদপুরে যে সকল উঁচু স্থান ছিল সেগুলো থেকে ধীরে ধীরে পানি নামছে, সেগুলো এলাকা থেকে নামছে। তবে এখনো চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের মানুষের বসত বাড়ি থেকে কিন্তু এখনো পানি নামেনি, সে তাদের বসত বাড়ি সবকিছু আসলে পানিতে নিমজ্জিত অবস্থায় আছে, যে কারণে তারা কিন্তু এখনো বাড়িতে ফিরতে পারেনি। তবে কিছু কিছু মানুষজনের বাড়ি থেকে পানি নামায় তারা কিন্তু বাড়িতে ফিরতে শুরু করেছে। এদিকে এখনো সিরাজগঞ্জের যে সকল যারা গবাদি পশু লালন পালন করে সেগুলো চারণভূমি তলে থাকায় কিন্তু সেই সকল খামারিদের গোখাদ্যেরও কিন্তু আসলে সংকট রয়েছে বলে জানিয়েছেন বানবাসীরা। তো সব মিলে বলা যায় যে যমুনার পানি বিপদসীমার এখনো 49 সেন্টিমিটার উপর দিয়ে যেহেতু প্রবাহিত হচ্ছে, তবে সার্বিক বন্যা পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আগামী কয়েকদিন আরো এই পানি কমবে, যে এবং আগামী কয়েকদিনের মধ্যে বন্যা পরিস্থিতি আরো উন্নতি হবে। তো সিরাজগঞ্জের বিশেষ করে শাহজাদপুর এবং এনায়তপুরের এই যে পানি কমার সাথে সাথে কিন্তু সেই সকল এলাকায় আমরা দেখেছি যে তীব্র ভাঙন দেখা যায়, যে সেই সকল এলাকার বসত বাড়ি, ভিটে মাটি সবকিছু আসলে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তো একদিকে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে, অন্যদিকে কিন্তু শাহজাদপুর এবং এনায়তপুরের ভাঙনে দিশেহারা হচ্ছে মানুষ। তো সব মিলে বলা যায় যে গত কয়েকদিনের যে অব্যাহত যে পানি কমছে যমুনা, সে কারণে কিন্তু যমুনা নদীর যে বন্যা পরিস্থিতি ছিল অর্থাৎ সিরাজগঞ্জে 5টি উপজেলা ছিল, সেই বন্যা কবলিত এলাকাগুলোতে ধীরে ধীরে পানি নামছে। তবে চলাঞ্চল এবং নিম্নাঞ্চলে এখনো পানিবন্দী রয়েছে হাজার হাজার মানুষ। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি গাইবান্ধায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বিপ্লব ইসলাম। গাইবান্ধার বন্যা পরিস্থিতি কিন্তু ক্রমেই উন্নতি হচ্ছে। আমি যদি বলি যে ব্রহ্মপুত্র নদের পানি কিন্তু আজকে একেবারে 87 সেন্টিমিটার থেকে কমে গত 3 দিনের ব্যবধানে কিন্তু আজকে 35 সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি ঘাঘট নদীর পানি কিন্তু আজকে সকাল 6টার তথ্য অনুযায়ী যদি বলি যে বিপদসীমার, সেটিও কিন্তু নিচে নেমে গেছে এবং বিপদসীমার 14 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র নদের পানি যেহেতু এখনো 35 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার প্রবাহিত হচ্ছে, সে কারণে কিন্তু গাইবান্ধার যে ব্রহ্মপুত্র নদী বেষ্টিত যে চর অঞ্চল, সেই চর অঞ্চলগুলো কিন্তু এখনো প্লাবিত রয়েছে, সেখানকার বাড়িঘর কিন্তু এখনো ডুবে আছে। আমি আছি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের রসুলপুর গ্রামে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাড়িঘর কিন্তু এখনো পানির নিচে ডুবে আছে চর অঞ্চলগুলোতে। যদিও নদীর বাঁধ বা নদীর তীরবর্তী যে এলাকাগুলি, সেই এলাকাগুলো থেকে কিন্তু পানি কিন্তু নামছে। নামার কারণে কিন্তু যেহেতু বিপদসীমার উপর দিয়ে ব্রহ্মপুত্র নদের পানি প্রবাহিত হচ্ছে, সেহেতু দেখা যাচ্ছে যে এই এলাকার যে নিম্ন অঞ্চল এবং চর অঞ্চল, সেগুলি থেকে কিন্তু পানি এখনো নামেনি, পানি কিন্তু ধীর গতিতে নামছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে উজানে কিছুটা গতকাল থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হচ্ছে, যে বৃষ্টির কারণে কিন্তু পানি কিছুটা গাইবান্ধায় ধীর গতিতে কমছে আর কি, যেটি আগামী 1 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে বলে তারা পূর্বাভাস দিয়েছে। আরেকটি জিনিস জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে ব্রহ্মপুত্র নদের কিন্তু যেহেতু এখনো 35 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, সেহেতু কিন্তু চর অঞ্চলের যে সমস্ত নিম্ন অঞ্চল রয়েছে, সে সমস্ত অঞ্চলের কিন্তু এখনো প্রায় 1.5 লক্ষাধিক পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের বাড়িঘর থেকে কিছু পানি নামছে, আবার কিছু বাড়িঘর কিন্তু পানিতে ডুবে থাকায় সেই সকল যে বন্যা দুর্গত মানুষ, তারা কিন্তু বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং উঁচু স্থানগুলোতে তাদের সহায় সম্বল এবং গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন। তারা যেটি বলছেন যে প্রায় 1 সপ্তাহের অধিক সময় থেকে তারা বন্যা কবলিত অবস্থায় রয়েছেন, পানিবন্দী অবস্থায় রয়েছেন, বাড়িঘর ছাড়া খোলা আকাশের নিচে তারা বসবাস করছেন, কিন্তু তারা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না। তারা খেয়ে না খেয়ে কিন্তু অর্ধাহারে তারা দিন যাপন করছেন। পাশাপাশি ওই সকল বন্যা দুর্গত এলাকায় কিন্তু বিশুদ্ধ পানির স্বল্পতা দেখা দিয়েছে। যাদের যে টিউবওয়েল, পানির যে উৎসস্থল, সেগুলো কিন্তু পানির নিচে নিমজ্জিত রয়েছে, যে কারণে কিন্তু তারা একটি সমস্যার মধ্যে রয়েছেন। পাশাপাশি তাদের যে গবাদি পশু, সেই গবাদি পশুর কিন্তু গোখাদ্যের একটি চরম সংকট দেখা দিয়েছে। সর্বোপরি যদি বলা যায় যে গাইবান্ধায় যে বন্যা পরিস্থিতি, এটি ক্রমেই কিন্তু উন্নতি হচ্ছে। এই ছিল গাইবান্ধার বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জ এবং গাইবান্ধা থেকে। ভরা মৌসুম, নেই চালের সংকট, তারপরও নওগাঁর পাইকারি মোকামে সপ্তাহ ব্যবধানে বস্তা প্রতি দাম বেড়েছে 200 টাকা পর্যন্ত। চাষিদের অভিযোগ, ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে মিলছে না ধানের ন্যায্য দাম, অথচ হাট থেকে কেনা ধান থেকে চাল উৎপাদনে ভোক্তার কাছে পৌঁছাতেই অন্তত 10 টাকা বাড়তি মুনাফা হাতাচ্ছেন ব্যবসায়ীরা। আর খাদ্য বিভাগ বলছে সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের বিরুদ্ধে চলছে অনুসন্ধান।
নওগাঁ থেকে MR রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। এক মাস আগেই বুড়ো মৌসুমের ধান কেটে তোলা হয়েছে। ভর মৌসুম, তাই বস্তায় বস্তায় চালে ঠাসা মিলের গুদাম। ধান থেকে চাল বের করতে অটো মিলগুলোতে চলছে কর্মব্যস্ততা। এর মাঝে হঠাৎ চলতি সপ্তাহে নওগাঁর পাইকারি মোকামে বস্তাপ্রতি 200 টাকা পর্যন্ত চালের দর বাড়িয়েছেন মিলাররা। মৌসুমের গোড়াতে স্বর্ণপাত জাতের ধান হাটে প্রতি কেজি কেনা হয়েছে 30 থেকে 31 টাকা। এসব ধান মিল পর্যায়ে এনে চাল বের করতে সর্বোচ্চ খরচ যোগ হয়েছে 43 থেকে 44 টাকায়, কিন্তু চাল বিক্রি হচ্ছে পাইকারি মোকামে 53 থেকে 54 টাকা, অর্থাৎ প্রতি কেজি চালে ফারাক রয়েছে 8 থেকে 10 টাকা, যার মুনাফা চলে যাচ্ছে ব্যবসায়ীর পকেটে। এদিকে চালের বাড়তি দরের উত্তাপ খুচরা বাজারে। মোটা জাতের 55-52 টাকা কেজির চাল ঠেকেছে 57 থেকে 58 টাকা, আর সরু চাল 70 টাকার উপরে। আগে ছিল 50 টাকা কেজি, 52 টাকা কেজি, এখন 60-65 টাকা কেজি। এত দাম হলে মানুষ কি করে সংসার চালাবে? কঠিন হয়ে যাচ্ছে। চালের বাজারের যখন বাড়তি দরের উত্তাপ, তখন হাটে তোলা ধানের ন্যায্য দর না পাওয়ায় হতাশ চাষিরা। কিনবা গেলে ডবল আর বেচবা গেলে অর্ধেক। ব্যবসায়িকরা তারাই করে, তারা কোটিপতি মানুষ, তারা টাকা দিয়ে ধান হয়তো স্টক বিজনেস করতেছে, তারা করে, কিন্তু আমরা এর কোনো ফল পাই না। কৃষক নেতাদের অভিযোগ, ব্যবসায়ীদের ধান চালের সিন্ডিকেট ব্যবস্থার কারণে ধানে কৃষক আর চালে ঠকছে ভোক্তা। তবে দর বৃদ্ধি নিয়ে ব্যবসায়ী নেতাদের রয়েছে নানা অজুহাত। ট্রাক ভাড়া ছিল 15 টনের উপর, যেটি 17-18 হাজার টাকা, সেটা বৃদ্ধি পেয়ে 28 থেকে 30 হাজার টাকা দাঁড়িয়েছে। এই পরিবহন ব্যয়টা হচ্ছে এই চাউলের উপরে হচ্ছে বর্তাচ্ছে। ধানগুলা স্বল্প মূল্যে ক্রয় করে তারা মজুত করে এবং এইরকম একটি সময়ের অপেক্ষায় থাকে। এখন সেই মজুতকৃত ধান বাজারে নিয়ে আসছে চাল আকারে এবং অধিক মুনাফা করে সেই চালগুলো এখন বাজারজাত করছে। এই অবস্থায় সুযোগ সন্ধানী ধান চাল ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস খাদ্য বিভাগের। আমরা নজরদারি রাখছি এবং যদি এর সাথে কোনো সিন্ডিকেট বা লোক জড়িত থাকে, আমরা আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করব। গেল বুড়ো মৌসুমে জেলায় 12,50,000 মেট্রিক টন ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,60,000 মেট্রিক টন। MR রকি, সময় সংবাদ, নওগাঁ। আম উৎপাদন কম হলেও দাম চড়া থাকায় চলতি মৌসুমে রাজশাহীতে প্রায় 1500 কোটি টাকার আম বেচাকেনা হবে বলে জানান চেম্বার অব কমার্সের নেতারা। বাড়তি দামের কারণে এবার ক্রেতাদের আম কিনতে হিমশিম খেতে হলেও লাভবান হচ্ছেন বাগান মালিকরা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহী জেলার সবচেয়ে বড় আমের হাট বানেশ্বর। দিনরাত আড়ত ও বাজারে পাইকারি ও খুচরা আমের বেচাকেনা চলে। তবে গত কয়েক বছরের মধ্যে এবার জেলায় আমের মুকুল কম আসে, তাই তুলনামূলক আমের উৎপাদনও কম হয়েছে। বর্তমানে বাজারে মিলছে খিরসাপাত, ল্যাংড়া, আমরুপালি, হাড়িভাঙ্গা, মল্লিকা, সুরমা ফজলি জাতের আম। তবে ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় বাজারে আমের দাম 2 থেকে 3 গুণ বেশি। আর বিক্রেতা ও বাগান মালিকরা বলছেন আমের উৎপাদন কম হওয়ায় দাম এমন ঊর্ধ্বমুখী। আম বাগানে খুবই কম, 16টা বাগানের ভিতরে 5 বাগানে আম আছে, বাদবাকি বাগানে আম নাই। আম এই বছর ফলন অনেক কম, সে কারণে দামটা একটু বেশি। আম কিনতে আসছি, কিন্তু দেখছি রাজশাহীতে আমার বগুড়াতেই দাম কম। রাজশাহী চেম্বার অব কমার্সের নেতা জানান, জেলায় এই মৌসুমে প্রায় 1500 কোটি টাকার আম বেচা কেনা হবে। এখনও যেগুলো আম বাকি আছে সেই আমগুলো কেনা বেচা হলে আমাদের আনুমানিক গত বছরের ন্যায় 1500 কোটি টাকার মতনই আম কেনা বেচা হতে পারে। এদিকে ফল গবেষক বলছেন উৎপাদন কম হলেও আশানুরূপ দাম পাওয়ায় এবার লাভবান হবেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। ব্যাগিংগুলো করে ফেলে তাহলে হয়তো এই আমগুলা সুন্দরভাবে তারা বাজারজাত করতে পারবে এবং মানুষ ভোক্তারাও এটা ভালো আম পাবে। জেলায় 19,602 হেক্টর জমির বাগানে 2,60,165 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। আবারও খেলার খবর। গড়পড়তা ফলাফলের পরও বিশ্বকাপ পারফরমেন্স রিপোর্ট নিয়ে এখনও ঢিলেমি বিসিবির। কোচ রিপোর্ট জমা দিলেও অধিনায়ক শান্ত এখনও জমা দেননি, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কোচ হিসেবে চন্ডিকা হাথুরু সিংহে থাকবেন কিনা সেই সিদ্ধান্ত আসবে রিপোর্ট পর্যালোচনার পর বলেও জানান পাপন। গেল টি-20 বিশ্বকাপে গড়পড়তা পারফরমেন্সের পরও বোর্ড সন্তুষ্ট থাকতে চায় গ্রুপ পর্বের ফলাফল নিয়ে। কেন সুপার 8-এ একটা ম্যাচও জিততে পারল না তা নিয়ে যেন কোনো গরজই নেই বোর্ডের। বিশ্বকাপ পারফরমেন্সের রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও এখনও নিশ্চুপ অধিনায়ক শান্ত।
এরই মধ্যে কোচ ও ম্যানেজার তাদের রিপোর্ট জমা দিয়েছে বোর্ড সভাপতির কাছে। লম্বা রিপোর্ট পর্যালোচনা করে বোর্ডের সঙ্গে বসেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পাপন। ক্যাপ্টেনের কোনো রিপোর্ট আমি পাইনি, সো রিপোর্ট এখন পর্যন্ত আমি পাইনি। দিস ইজ নাম্বার ওয়ান। আমি ম্যানেজারের রিপোর্ট পেয়েছি এবং খুব সম্ভব গতকালকে একটা বড় রিপোর্ট এসছে কোচের, ওটা এখন আমার দেখা হয়নি, এটা আমি আজকে দেখা শুরু করব। সো এই দুটা জানি। ক্যাপ্টেনের সাথে আমার কথা হয়েছে, ক্যাপ্টেনের সাথে আমার কথা হয়েছে, আলাপ হয়েছে। এদিকে বিশ্বকাপে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনায় প্রশ্ন উঠেছে নানা বিষয়ে। তাসকিনের টিম বাস মিস করার বিষয়টি বাইরে আসায় অনেকেই সন্দেহ করছেন দলের মাঝে কোনো ধরনের কোন্দল আছে কিনা। তাছাড়া এমন পারফরমেন্সের পরও কতদিন প্রধান কোচ হিসেবে রাখা হবে হাথুরু সিংহকে। ক্যাপ্টেনের কথা বলেন, ওর সাথে কথা হচ্ছে ওইটা ঠিক উল্টাটা বলেছে। সো অ্যাবসোলুটলি এরকম কোনো কথাই হয়নি এখন পর্যন্ত। আমি যে কটা রিপোর্ট পেয়েছি কোথাও এ ধরনের কোনো কিছু যাই না, তবে সবগুলা পড়া হয়নি। আগে সবগুলো রিপোর্ট পেয়ে নিই, তারপর বোর্ড ডিসাইড করবে। এদিকে এ বছরের শেষ দিকে বাংলাদেশে বসতে যাচ্ছে নারী টি-20 বিশ্বকাপ। তাছাড়া বেশ কয়েকটি ইভেন্টের স্বাগতিক হবে বাংলাদেশ। কথা উঠেছে এশিয়া কাপ আবারও বাংলাদেশে আয়োজন হবে কিনা। সব বিষয় নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনা করেছে ক্রীড়া মন্ত্রণালয়। 31-এ আমাদের ওয়ার্ল্ড কাপ আছে, ওডিআই ওয়ার্ল্ড কাপ, সেটা আমাদের মধ্যে আছে। এর ছাড়া এখন আছে আমাদের উইমেন্স যেটা নাকি ওয়ার্ল্ড কাপ। এর বাইরে এছাড়াও আরও আমাদের তো এশিয়া কাপও আসার কথা, এখন যে কোনো সময় আসতে পারে। এগুলো আমাদের করতে গেলে আসলে আমরা প্রিপেয়ার্ড কিনা, এটা হলো সবচেয়ে বড় কথা। আগামী সপ্তাহের মাঝে বিশ্বকাপ পারফরমেন্স সহ বিভিন্ন বিষয়গুলো নিয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে বসবেন পাপন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রথমবার ব্রিটেনের মন্ত্রিসভায় বাংলাদেশি বংশোদ্ভূত 2 নারী। নগরমন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। স্থানীয় সরকারের দায়িত্ব পেলেন রুশনা আরা, উচ্ছ্বসিত প্রবাসীরা। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন তানভীর হাসান। ধন্যবাদ ধ্রুব। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।